বন্ধুরা, আমাদের সকলের উদ্দেশ্য হলো যে এমন এমন শেয়ার খুঁজে বার করা যেগুলো ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দেয়। এবার এই কথাটা যতটা সরল এবং সিম্পল হয় আমি বলে দিলাম, স্টক খুঁজে বের করা তার থেকে ঠিক অনেক বেশি জটিল হতে পারে। কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হয় এবং সেই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে দেখতে হয়। আজকে তোমাদের জন্য যে স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পিইজি রেশিও কিংবা পেগ রেশিও বলতে পারো। এই রেশিওর মাধ্যমে আমরা সেই স্টকগুলোকে খুঁজে বার করতে পারি যেগুলো আন্ডার ভ্যালুড, কিন্তু সবার চোখে সেটা ধরা পড়বে না, সেটা শুধুমাত্র তোমাদের চোখে ধরা পড়বে। কারণ তোমরা পিইজি রেশিও সম্পর্কে যখন শিখে যাবে তখন তোমরা বুঝতে পারবে যেটা অ্যাকচুয়ালি ওভার ভ্যালুড মনে হয় সেটা অনেক সময় আন্ডার ভ্যালুড হতে পারে। এবার আমাদের এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা জিনিস ধরা বাঁধা রয়েছে, যার পিই রেশিও মানে প্রাইস ইস টু আর্নিং রেশিও একটু বেশি হয় সেগুলোকে আমরা ওভার ভ্যালুড ধরে থাকি। কিন্তু অনেক সময় দেখা গেছে পিই রেশিও অনেক হাই হওয়া সত্ত্বেও স্টক কিন্তু কন্টিনিউ র্যালি করতে থাকে এবং সেই র্যালি হয়তো 1 বছরও চলতে পারে, কখনো কখনো হয়তো 5 ইয়ার্সের স্প্যানেও সেই র্যালিটা কন্টিনিউ হয়। অল্প সময়ের জন্য হালকা কারেকশন হতে পারে কিন্তু ওভারঅল তা গ্রোথ হতে থাকে। তো যেই মুহূর্তে আমরা স্টকটি কিনতে যাই আমরা প্রত্যেকবারই দেখি যে পিই অলওয়েজ হাই, সেই জন্য 2 বছর আগে নেইনি। পিই এখনও হাই, সেই জন্য নিচ্ছি না, হয়তো আগামী দিনও হাই থাকবে, তাহলে আমাদের অপরচুনিটি মিস হয়ে যায়। এই ক্ষেত্রে নতুন একটা ফ্যাক্টর চলে আসে, সেটাকে আমরা বলছি পেগ রেশিও। পেগ রেশিও অ্যাকচুয়ালি কী করে? পেগ রেশিও যেটা করে এই পিই রেশিওটাকে নেয় এবং কোম্পানির যে প্রফিটের যে গ্রোথের যে রেট সেটা দিয়ে ভাগ করে দেয়। মানে উপরে থাকবে পিই রেশিও, নিচে থাকবে প্রফিটের যে গ্রোথ তার যে পার্সেন্টেজ সেটা দিয়ে ভাগ করে দিতে হবে এবং তারপর একটা রেশিও তৈরি হয়। সেই রেশিওটির ভ্যালু যেরকম হবে সেটা বলে দেবে যে তোমার স্টকটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। বন্ধুরা, তোমরা দেখছো প্রতীক স্পিক্স, আমি হলাম প্রতীক ঘোষ। আজকে তোমাদের জন্য একটা অনবদ্য স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। এই স্ট্র্যাটেজিটি হলো পিই রেশিও স্ট্র্যাটেজি। আজকে আমরা পিই রেশিও কাকে বলে বুঝবো এবং ডিটেলসে যাব এবং এই পিই রেশিওকে ইউজ করে আমরা স্ক্রিনারে যাব এবং লাইভ আমরা স্টক বের করে দেখাবো যে এই স্টকগুলো আন্ডার ভ্যালুড এবং এগুলো বড় র্যালি দিতে পারে। হ্যাঁ, এই ভিডিওতে একটু মনোসংযোগ করে থাকতে হবে এবং কমপ্লিট প্রসেস আমি দেখিয়ে দেবো কী করে তোমরাও নিজেদের থেকে স্টককে অ্যানালিসিস করে বার করতে পারবে এবং যে লিস্টটা তৈরি হবে তার ভেতর থেকে কী করে স্টক পিক করবে সেটা তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। এত দূর অবধি ভিডিও যদি তোমরা দেখে থাকো তো ভিডিওটা একটু লাইক করে দেবে। যারা চ্যানেলে নতুন এসছো তারা একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। বন্ধুরা, আশা করি তোমরা পিই রেশিও কাকে বলে জানো। যারা জানো তাদের জন্য আমি একবার বলে দিই। পিই রেশিও এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট রেশিও শেয়ার মার্কেটের ক্ষেত্রে। বিভিন্ন স্টক সম্পর্কে আমরা এটা যখন বিবেচনা করি, যখন তার টেকনিক্যাল অ্যানালিসিস করি, ফান্ডামেন্টাল দেখতে যাই, তো তখন আমরা মেনলি পিই রেশিওটা দেখি। পিই রেশিওটা কি? প্রথমত উপরেরটুকু হচ্ছে প্রাইস, মানে কারেন্ট মার্কেট প্রাইস, এবং নিচে যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা হচ্ছে ইপিএস। ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার। তার মানে পিই রেশিও বলতে বোঝায় যে আমরা প্রত্যেকটা শেয়ারে যত টাকা কামাচ্ছি, মানে ইপিএস। সাপোজ একটা কোনো কোম্পানি ইপিএস হচ্ছে 30 টাকা, তার মানে কোম্পানির যত শেয়ার আছে সেটা কোম্পানির যে প্রফিট হচ্ছে, যে এবিটা হচ্ছে, সেটাকে টোটাল নাম্বার অফ শেয়ার যতগুলো আছে সেটা দিয়ে যখন আমরা ভাগ করে দিচ্ছি তো পার শেয়ারে কোম্পানির প্রফিটটা বেরিয়ে আসে, মানে আর্নিং কোম্পানির কতটা আর্ন হচ্ছে সেটা বেরিয়ে আসে। তো সেই আর্নিং একটা শেয়ারে যেটা হয় সেটাকে আমরা বলি ইপিএস, মানে আর্নিং পার শেয়ার একটা শেয়ারে। এবার কোম্পানির প্রাইস কত, যেটা এখন মার্কেটে ভ্যালু রয়েছে সেটাই প্রাইস। এবার আমি প্রাইসকে আর্নিং দিয়ে ভাগ করছি। তার মানে এটা তাৎপর্য কী? তাৎপর্য, সাপোজ আমি প্রাইস ধরে নিচ্ছি 500 টাকা কোনো শেয়ারে, আর ইপিএস ধরো 50 টাকা, মানে তার আর্নিং হচ্ছে 50 টাকা। তার মানে আমি এটা যদি বের করি তো আমার কত বেরোবে? 10 হচ্ছে আমার পিই রেশিও। কিন্তু এর অর্থ কী? এর অর্থ হলো যে আমি 500 টাকাটা ইনভলভ করলাম, যে ইনভেস্ট করলাম, সেই 500 টাকা থেকে 50 টাকা 1 বছরে ইনকাম হবে। কার হবে? কোম্পানির হবে। ঠিক আছে, সেটা এই রেশিও প্রকাশ করে যে 50 টাকা আর্ন করতে আমাকে তার থেকে 10 গুণ বেশি, 10 টাইমস বেশি টাকা দিতে হচ্ছে। তার মানে যত কম টাকা, মানে যত কম গুণ টাকা দেবো তত আমার লাভ বেশি, মানে মোটামুটি ওভারঅল এটাই বোঝা যায়। তো সেদিক থেকে আমরা বলতে পারি পিই যত কম হয়, যত কম হবে তত ভালো। তো 10-এর থেকে 8 ভালো। আবার কি হয় যখন বেশি হয়? সাপোজ কোনো কোম্পানির পিই চলে এলো
এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম, এখানে একটা শূন্য বেড়ে গেল 100। তার মানে 100 গুণ বেশি টাকা দিতে হবে, মানে আমি 50 টাকা আর্নিংয়ের জন্য আমি 5000 টাকা দেব। তো এক্ষেত্রে কী হয়, বেশিরভাগ মানুষের যে ভুলটা হয় যে তারা ভাবে যে আমি এত বেশি টাকা দিয়ে মাত্র 50 টাকা কেন আর্ন করব, আমি পিই যার কম আছে সেটাতে ইনভেস্ট করব। তো এই যে আমরা যে স্ট্র্যাটেজি, এটা যে পি রেশিওর উপরে, এখানে কিছু ভ্রান্তি রয়েছে। অনেক সময় কি হয়, যেটা বেশি মানে চাচ্ছে টাকা, যেটা বেশি গুণ চাচ্ছে, যেটা পি 100, সেটা খুব তাড়াতাড়ি টাকা বানিয়ে দেয়, কারণ তার প্রফিটের গ্রোথটা খুব বেশি হয়ে যায়। যেহেতু এখানে কোথাও গ্রোথ সম্পর্কে আলোচনা করা নেই, সেটা একটা প্রবলেম হয়ে যায়। হতে পারে আর্নিং পার শেয়ার কিংবা প্রাইসের যে রেশিও সেটা কম, মানে পিটা কম, কিন্তু তবুও তোমার যে খুব ভালো শেয়ারের অ্যাপ্রিসিয়েশন হবে সেটা শুধুমাত্র পি রেশিও গ্যারান্টি দেয় না। সেই জন্য আমাদেরকে প্রফিট গ্রোথের একটা পার্সেন্টেজকে ক্যালকুলেট করতে লাগে এবং সেটাকে আমাদের ইনক্লুশন করতে লাগে পেগ রেশিওর মাধ্যমে। তো এবার আমি পেগ রেশিও সম্পর্কে বলবো। পেগ রেশিও খুবই সিম্পলভাবে যেটা বোঝায়, উপরে হবে পি রেশিও আর নিচে হবে প্রফিটের গ্রোথ, ঠিক আছে? তার মানে সাপোজ কোনো কোম্পানির যদি পি রেশিও 100 হয়, যেটা আমি বলছিলাম যে এটা এক্সপেন্সিভ পি রেশিও, কিন্তু তার যদি প্রফিটের গ্রোথ 200% হয়, ঠিক আছে, তাহলে এই রেশিওটা কত আসবে? 0.5, ঠিক আছে? এবার আমাদের পেগ রেশিওর যেটা রুল, যদি পেগ রেশিও 1-এর থেকে কম হয়, পেগ রেশিও যদি 1-এর থেকে কম হয় তার মানে আন্ডার ভ্যালুড, আর যদি 1-এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে ওভার ভ্যালুড। তো এবার যদি আমরা একটা সিনারিও নিই, সাপোজ এই সিনারিওতে আমার পি রেশিও এলো কত? 0.5, তার মানে এখানে আন্ডার ভ্যালুড, কিন্তু আমার পি রেশিও অনেক বেশি থাকা সত্ত্বেও পেগ রেশিও যেহেতু কম, সেই জন্য এটা আন্ডার ভ্যালুড। কিন্তু সিমিলার যদি এরকম একটা কেস আসে যেখানে আমার পি রেশিও 50 কিন্তু প্রফিট গ্রোথ সাপোজ 80%, সেখানে আমি মোটামুটি 1.2 এর কাছাকাছি হবে, এক্স্যাক্ট আমি করছি না। তো এখানে আমার কোম্পানিটা ওভার ভ্যালুড দেখাচ্ছে পেগ রেশিওর মাধ্যমে। তো শুধুমাত্র যে পি দেখে যদি আমরা ইনভেস্ট করে দিই, তারপরে আমাদের আশানুরূপ যখন ফল আসবে না, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও টেকনিক্যাল প্রবলেম রয়েছে। সেই জন্য আমাদেরকে পেগ রেশিও দেখতে হবে। এবার তোমার পি এবং পেগ এ দুটো যদি তালমেল তোমার ঠিক থাকে, দুটোতেই যদি তুমি আন্ডার ভ্যালুড বোঝো কোম্পানিকে, সেক্ষেত্রে তুমি যখন ইনভেস্ট করবে তখন তোমার ইনভেস্টমেন্টের গ্রোথের চান্স অনেক বেশি বেড়ে যায়। আজকের স্ট্র্যাটেজি এই পুরো ফান্ডামেন্টালসের উপরেই তৈরি। এবার কথা হচ্ছে যে আমরা পেগ রেশিও কোথা থেকে পাবো এবং কম্পারিজন আমরা কী করে করবো, আর যদি পেগ রেশিও আমরা যদি না পাই তা আমরা নিজে থেকে কী করে ক্যালকুলেট করবো। খুবই ইজি। সবার প্রথমে চলে আসতে হবে screener.com-এ, সেখানে একবার এসে লগ ইন করে নেবে নিজের মতন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্রিতে লগ ইন করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার সর্বপ্রথমে মার্কেট প্রাইস দেখে নেবে, 529 টাকাটা মার্কেট প্রাইস আমি দেখে নিলাম। এবার এখানে এডিট রেশিও বলে একটা অপশান আছে, ঠিক আছে, এই অপশানে গেলে পরে সেখানে তুমি পেগ রেশিও অ্যাড করতে পারবে। এখানে তুমি যদি চাও তো ইপিএস আর্নিং পার শেয়ার অ্যাড করতে পারবে, স্টক পি অ্যাড করতে পারবে, সেগুলো সব কিছু ভেতর থেকে অ্যাড করতে পারবে। আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে পরে এইভাবে খুলে যায়। এবার এখানে তুমি সাপোজ আমি পেগ রেশিও লিখছি, তো এই যে পেগ রেশিও আমার অলরেডি সিলেক্টেড আছে, এরকম থাকবে, এখানে সিলেক্ট করে নিতে হবে, পেগ রেশিও চলে আসবে। তারপর নিজের মতন পছন্দ মতন জায়গায় রেখে টেনে বসিয়ে দিলেই, এবার কুইক সেভ করে দিলাম, এইভাবে পেগ রেশিও চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে পেগ রেশিওটা চলে এসছে, তো এইভাবে তোমরা সিলেক্ট করতে পারবে। এবার দেখো অনেক সময় কি হয়, এইসব ওয়েবসাইটে একটু প্রবলেম হয়। প্রবলেম কী হয় বলতে, ডেটা অনেক সময় এদের একটু লেট হতে পারে, তো সেই ক্ষেত্রে নিজেরাও ক্যালকুলেট করতে পারবে, সেজন্য একটা এক্সেলও বানিয়ে রেখেছি। তো প্রথমে কথা হচ্ছে যে আমাদের পি রেশিওটাকে প্রথমে বের করে নিতে হবে। পিটা এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে ইপিএস। তো ইপিএস যদি আমরা দেখি না 33 টাকা, এখানে প্রাইস হচ্ছে 529 টাকা। তো 529কে যদি আমরা 33 দিয়ে ভাগ করে দিই আমরা পেয়ে যাব পি রেশিও। এবার আমি এখানে দেখো স্টক পি অলরেডি কত বার করে রেখেছে, 16.1। এবার আমি যদি একবার ক্যালকুলেট করে দেখি তাহলে পর আমার ক্লিয়ার হয়ে যাবে। 529 ডিভাইডেড বাই 33। তো দেখো এখানে যে রেশিওটা এলো সেটা হচ্ছে 16.03 এসছে, তো মোটামুটি 16.1 ঠিকই আছে, হিসাবে ক্যালকুলেশন অসুবিধা নেই। এবার আমরা পেগ রেশিও বার করবো।
তো পেগ রেশিওতে এক্সট্রা কী আসছে, পি রেশিও পেয়ে গেছি, এবার এক্সট্রা থাকতে হচ্ছে যে প্রফিটের গ্রোথ আমরা কোনটা নেব। এবার এখানে আমি কয়েকটা কথা বলতে চাই যেটা একটু মন দিয়ে শুনতে হবে। যে প্রথম কথা, প্রফিটের গ্রোথ আমরা কোন পিরিয়ডটা নেব, আমরা কোয়ার্টারলি নিব, ফার্স্ট কোয়ার্টার নিব, থার্ড কোয়ার্টার নিব, 1 বছরে নেব না 3 বছরে নেব না 10 বছরে নেব, কোনটা নেব? ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটা প্রফিট নেব যেটা একটু যাতে স্টেবল হয়, ঠিক আছে? তার মানে আমরা হয়তো কোনো কোম্পানি রিসেন্টলি খুব ভালো পারফর্ম করেছে, ওই জন্য হয়তো লাস্ট 6 মাসে তার প্রফিট খুব বেড়েছে, কিন্তু 5 বছর ধরে সে শুয়েছিল, ঠিক আছে? এবার এইসব কোম্পানি আগামী দিনেও করবে কি না সেটা একটু ভলাটিলিটির ভেতরে চলে যায়। অনেক সময় দেখা গেছে যে নেক্সট কোয়ার্টারে কিংবা নেক্সট ইয়ারে তার পারফরমেন্স খারাপ হয়। এক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে বিবেচনা করতে চাই, একটা লং পিরিয়ডে যদি গ্রোথ দেখি, কেননা যদি একটা লম্বা পিরিয়ডে গ্রোথ আমার ভালো হয় তবে সেই শেয়ারগুলোকে নিতে আমাদের ভালো হবে, কারণ আমরা একটু শিওর থাকবো যে কোম্পানির গ্রোথ মেকানিজমটা খুব ভালো এবং কোম্পানি কন্টিনিউ গ্রোথ করতে পারবে। সেজন্য আমরা 5 বছরের নেব, 5 বছরের গ্রোথের পার্সেন্টেজ নেব, কীভাবে কোম্পানি বেড়েছে। কোনো নেগেটিভ গ্রোথ পার্সেন্টেজ আমরা ক্যালকুলেশনে নেব না। অনেক সময় আমরা যদি 1 বছরও দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে কোম্পানি এই বছর লসে রয়েছে, যেন মাইনাসে চলে এলো, তখন বলবে যে আরে বাপরে মাইনাস দিয়ে আমি কী করবো। সেজন্য 5 বছরেরটা নেওয়াটা বেটার। এবার এখানে নিচে যদি স্ক্রোল করতে থাকো, নিচে স্ক্রোল করতে থাকলে পরে এবার এখানে চলে আসবে, এখানে দেখবে গ্রোথের পার্সেন্টেজ দেওয়া থাকে। তো এখান থেকে আমরা 5 ইয়ার্সে গ্রোথ পার্সেন্টেজ দেখো 88% এটাকে নেব, নিয়ে আমরা একবার ক্যালকুলেট করব। এখানে অবশ্য পিইজি রেশিও দেওয়া রয়েছে, আমি একবার ক্যালকুলেট করে দেখব যে আমার পিইজি রেশিও এবং স্ক্রিনারের পিইজি রেশিও কতটা কাছাকাছি আসছে। অনেক সময় আলাদা হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম হয়, কারণ তারা বিভিন্ন ইয়ারের প্রফিট গ্রোথটা নিয়ে থাকে। এবার দেখো এখানে আমি একটা এক্সেল বানিয়ে রেখেছি, এখানে হচ্ছে প্রাইস দিতে হবে। তো প্রাইস ছিল 529 দিয়ে দিলাম। ইপিএস হচ্ছে 33 রুপিস, 33 রুপিস দিলে পরে পিই আমার 16.03 চলে এলো। এবার প্রফিট গ্রোথ কত ছিল? 88% ছিল। তো 88% যখন নেব তাহলে পরে আমার কি হবে, পি রেশিওকে প্রফিট গ্রোথ দিয়ে ভাগ করে দেবে এবং আমার পেগ রেশিও যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে 0.18, ঠিক আছে? এবার যদি আমরা দেখি আমার এখানকার পেগ রেশিও, এটাও 0.18, একদম হুবহু মিলে গেছে। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আদানি পাওয়ার যে শেয়ারটি রয়েছে তার পেগ রেশিও 1-এর থেকে কম, তার মানে আন্ডার ভ্যালুড। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে যে শুধুমাত্র পেগ রেশিওর উপরেও আমরা ভরসা করব না, আমাদের আদার ফান্ডামেন্টালসগুলো আমরা অবশ্যই চেক করব, ঠিক আছে? এখানে পার্টিকুলার আমি কী করে ক্যালকুলেট করতে হয় সেটা বোঝালাম। এখানে আমি কোনো প্রকার সিগন্যাল দিচ্ছি না যে আদানি পাওয়ার বাই করো, তা নয়, এটা এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও, সেই হিসেবে ভিডিওটি দেখবে। এবার আমি দেখাবো যে স্ক্রিনার থেকে আমরা কী করে শর্টিং করতে পারি, যে আমার পেগ রেশিও অনুযায়ী এবং ইপিএস অনুযায়ী, পি রেশিও অনুযায়ী, প্রফিট অনুযায়ী কী করে কোম্পানি আনা যায়। এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এমন এমন কোম্পানিগুলোকে বাছবো যেগুলোতে প্রফিট গ্রোথ খুব ভালো, ফার্স্ট ফান্ডামেন্টাল যেটা প্রফিট গ্রোথ খুব ভালো। সেকেন্ড হচ্ছে যে কন্টিনিউয়াস প্রফিট গ্রোথটা ভালো। প্রথম কথা, এখন তো প্রফিট ভালো, পাস্টেও প্রফিট গ্রোথটা ভালো ছিল। দ্বিতীয়ত হচ্ছে একটু স্মল ক্যাপের দিকে আমরা দেখবো, কারণ কি লার্জ ক্যাপে এত বেশি প্রফিট গ্রোথ মানে 80% 90% হয়তো পাওয়া মুশকিল, সেজন্য আমরা একটু স্মল ক্যাপের দিকে দেখবো। দ্বিতীয়ত আমাদের পেগ রেশিও আমরা এরা বলছে আমি একটু হাইয়ার রেঞ্জে যাব, যে 1.5-এর নিচে আমরা দেখব এবং 1-এর 0-র উপরে আমরা দেখব, যাতে কোনো মাইনাস নাম্বার না থাকে, ঠিক আছে? তারপরে আমরা আরও একটু স্ট্রিক্টার ফিল্টার লাগাবো, যেরকম আমাদের মনে হবে, টু ন্যারো ডাউন দ্য স্টকস, ঠিক আছে? এতক্ষণ যদি দেখে থাকো বন্ধুরা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখো এবার স্ক্রিনারটি দিয়ে আমি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমি ইনপুট করছি। মার্কেট ক্যাপিটালাইজেশন 1000 crore বেশি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন লেস দেন 5000 crore, ঠিক আছে? প্রফিট গ্রোথ একটু বেশি হতে হবে, গ্রেটার দেন 25, অ্যান্ড প্রফিট গ্রোথ 3 years 3 বছরে গ্রেটার দেন 25, অ্যান্ড প্রফিট গ্রোথ 5 yearsও বেটার দেন 25। পেগ
ratio less than 1.5 and PEG ratio greater than suppose 0 and PE রেশিওটাকে আমাদের কনসিডার করতে হবে। আমরা একদম হাই PE রেশিও আমাদের 150 না, আমরা একটু নিচের দিকে আসি, PE রেশিও 80 উপরে আমরা নেব না সাপোজ। সো প্রাইস টু আর্নিং লেস দেন 80, ঠিক আছে, মোটামুটি এটা ঠিক আছে। এবার আমরা কোয়াটিকে রান করব। দেখো 48 রেজাল্টস কোম্পানি অলরেডি আমাদের সামনে চলে এসছে। এই যে 48 রেজাল্টস চলে এসছে, এগুলো এরকমই রেজাল্ট। আমি পেগ রেশিওটাকে যদি আগে আনতে চাই, এডিট কলমে যাব, পেগ রেশিওটাকে আমি ইন্ডাস্ট্রি পির পাশে রাখতে হচ্ছে। এবার দেখো একটা জিনিস, এখানে সবার প্রথমে আমি মার্কেট ক্যাপিটালাইজেশন দিয়ে আমি সর্টিং করে দিলাম। সবার উপরে সবথেকে বেশি রয়েছে এবং সবার নিচে সবথেকে কম মার্কেট ক্যাপিটালাইজেশন 1000 কোটির উপরে রয়েছে। মানে যা কোম্পানি রয়েছে 1000 থেকে 5000-এর ভেতরে কোম্পানি রয়েছে। এবার পেগ রেশিও, আমি এখানে বিভিন্ন ধরনের পেগ রেশিও দেখতে পাচ্ছি এবং সবই আন্ডার ভ্যালুড, কারণ আমি 1.5 নিচে আন্ডার ভ্যালুড ধরেছি। এবার আমার কাছে দেখতে হবে যে ইন্ডাস্ট্রি পিই এবং বর্তমানে কোম্পানি কীরকম রয়েছে। প্রফিট সবকটারই ভালো, 25%-এর উপরে রয়েছে। এবার তোমরা কি করতে পারো যে এই 48টা যারা এতটা আমি খুঁজতে পারবো না, তো সেক্ষেত্রে আমি বলবো এখানে একটু প্রফিটটাকে বাড়িয়ে দাও, এখানে করে দাও 40%, 3 ইয়ার্সে একটু স্ট্রিক্ট করে দাও 30, এখানে আবার একটু 30 করে দাও, কিছু কোম্পানি কমে যাবে। 32 কোম্পানিস চলে এসছে, যেখানে মোটামুটি বেশ ভালো প্রফিট সবই রয়েছে। এবার কথা হচ্ছে, এবার এই 32 কোম্পানির ভেতরে আমি কি করে মানে পার্টিকুলারলি বাঁচবো। তো এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কনসেপ্ট আমার, যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশনটাকে আমি ইউজ করি। যে কোম্পানি যদি 1 বছরে বুল রানে থাকে কিংবা 6 মাসে বুল রানে থাকে, আমি ইনভেস্ট করব। কোম্পানি যদি বুল রানে না থাকে, কোম্পানি যদি ফলিং নাইফের মতন নিচে যেতে থাকে কন্টিনিউ, আমি ইনভেস্ট করবো না কোম্পানির প্রাইসে, ঠিক আছে। তো এবার কী করতে হবে, একটু খাটনির বিষয়, আমি একটা করে দেখাবো বন্ধুরা, বাকিটা তোমরা করবে, ঠিক আছে। এখান থেকে সবই জেনে যাচ্ছ কী করে তৈরি করতে হয়, তো এটা করতে খুব একটা প্রবলেম হবে না। সবার প্রথমে গোকুল অ্যাগ্রো। তো দেখো এখানে গোকুল অ্যাগ্রোতে যদি আমরা ফান্ডামেন্টালসে দেখি আর কি, একবার দেখেই নিই ফান্ডামেন্টালস। এই মুহূর্তে 328 হাই 377 ছিল, স্টক পি 23 রয়েছে, বুক ভ্যালু 61, ডিভিডেন্ড দেয় না, ফেস ভ্যালু 2, স্প্লিট হওয়ার চান্স কম, আরওই ভালো, আরওসিও বেটার, পেগ রেশিও আন্ডার ভ্যালুড 0.36, ইপিএস 13 রুপিস রয়েছে। এবার দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে যে ইপিএসের অ্যামাউন্টটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু যদি বেশি আর্ন করে তো বেশি ভালো, সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ যেটা আমরা রেশিও নিয়ে করছি, তো আমরা কোয়ান্টাম অফ দ্য অ্যামাউন্ট আমরা দেখছি না, তো সেটা আস্তে আস্তে বোঝা যাবে। এবার ইন্ডাস্ট্রি পিই কত 35, সেখানে আমার এর পিই কত 23, তার মানে পিই দিক থেকেও আন্ডার ভ্যালুড, পেগ রেশিওর দিক থেকে আন্ডার ভ্যালুড, দুদিক থেকে আন্ডার ভ্যালুড রয়েছে। এবার দেখো আমি যে কথাটা বলছিলাম, এই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাতে চাই। এই যে এখানে দেখতে পাচ্ছ 1 বছরের চার্টে এটা একটা বুল রানে রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, বুল রানে থাকাটা, তার মানে কোম্পানিতে ধীরে ধীরে ইনভেস্টরদের সংখ্যাও বাড়বে, ঠিক আছে, এবং কোম্পানির প্রতি লোকে অ্যাট্রাক্ট হবে এবং কোম্পানি সেই হিসাবে নিজের টাকা পয়সা যা আছে ম্যানেজ করবে এবং কোম্পানি ভালোর দিকে যাবে, ঠিক আছে। এটা যদি উল্টো সিনারিও হতো, এরকম 1 বছর ধরে ফলই করে যাচ্ছে, তো সেসব কোম্পানিতে ইনভেস্ট আমি তো করি না এবং আমি কাউকে বলিও না যে সেসব কোম্পানিকে তারা কোনো প্রকারে কনসিডার করুক। তবু আমি এখানে আরেকবার দেখে নেবো 3 বছরের কীরকম। দেখো 3 বছরেও মোটামুটি বুল রানে রয়েছে, কিন্তু মাঝখানে একটা বড় ফেজ কনসলিডেশন ফেজ গেছে। তো এই যে লম্বা একটা কনসলিডেশন ফেজ গেছে, ফেব্রুয়ারি ধরো মার্চ এপ্রিল হবে, তো দিয়ে আবার 1 বছর, প্রায় 1 ইয়ার কনসলিডেশনের পরে স্টকটি হয়েছে রকেটের মতন বুম হওয়া শুরু হয়েছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হয় যে যদি আমাদের বুল রানে না মানে আমরা যদি এরকম ফ্ল্যাট দেখে স্টকটি সাপোজ এই পয়েন্টে আমি আন্ডার ভ্যালু দেখে বাই করতাম, তো আমাদেরকে 1 বছর বসে থাকতে হবে। এবার স্টকটি যখন বুল রানে রয়েছে, তো
দের ইজ আ হাইয়ার প্রবাবিলিটি যে প্রাইস অ্যাকশানের ফান্ডামেন্টালস ইউজ করে আমরা ফার্দার প্রফিট করতে পারবো, সেটাই ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো আরেকটা জিনিস আমি মাঝে মাঝে দেখি না, তবুও আমি বলে দিতে চাই যে এটা সবাই একবার দেখবে, যে সাপোজ ডিসেম্বর কোয়ার্টার শেষ হয়েছে, তো 43,000 2023 ডিসেম্বর কোয়ার্টারে শেয়ার হোল্ডার ছিল, আর এই 24 49,000, তার মানে শেয়ার হোল্ডাররা এখানে ইনক্রিজ হয়েছে, তো স্টকটি একটু ট্রেন্ডে রয়েছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এইভাবে যে কোনো শেয়ারকে তোমরা অ্যানালিসিস করতে পারো, এই স্ট্র্যাটেজির মাধ্যমে খুঁজে বার করতে পারো সেই সব শেয়ারকে যেগুলো কেউ খুঁজে পাচ্ছে না, আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড বুঝতে পারছে না, সেগুলো তোমরা করতে পারো। আমি আর একটা শেয়ার দেখছি, যেমন এই শেয়ারটি দেখছো 1 বছরে এটা কি বুল রানে রয়েছে কি? এটা না, বুল রানে নয়, নিচের দিকে চলে এসছে, ঠিক আছে, তো আমার প্রেফারেবল নয়, আমি 3 বছরের দেখবো। দেখো 3 বছরের ব্যাপারটা এবার সিনারিটা একটু চেঞ্জ, ঠিক আছে, এবার একটু চেঞ্জ হচ্ছে, কেন? একটা বুল রানও অলরেডি দিয়ে এবার কনসলিডেশনে যাচ্ছে, তো এটা আমার কোথায় থাকবে? এটা আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে, আমি এই মুহূর্তে যে পট করে আমি কিনে নেবো তা নয়, আমি ওয়াচ লিস্টে অ্যাড করবো। এখানে যে 200 দিনের ডিএমএ রয়েছে, এখানে যে 50 দিনের ডিএমএ রয়েছে, এগুলো ক্লোজ দিয়ে অবজার্ভ করবো কোথায় সাপোর্ট নেয়। দেখো 200 দিনের উপরে এলে সাপোর্ট নিত, এখানে 200 দিনকে ব্রেক করেছে, নিচে চলে গেছে। এবার যেরকম কনভার্জেন্সগুলো হবে সেই অনুযায়ী আমি এটাতে ওয়াচ লিস্টে রাখবো, এবং পরবর্তীকালে যদি আমার মনে হয় যে কোম্পানিতে ভালো ভলিউম আসছে এবং প্রাইস অ্যাকশন চেঞ্জ হচ্ছে, আমি তখন বাই করব। তো আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু শিখতে পেরেছো, নতুন কিছু তোমাদের টেবিলে আনতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুরা, তোমাদের লাইকের খুব প্রয়োজন রয়েছে। তোমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে, গুড বাই।